যতবারই দরজাটা ভেজানো হয় ঠিক ততবারই সশব্দে খুলে যায়। তাছাড়াও ওই ঘরে খুটখাট আওয়াজও হয়, কারচানো পদশব্দও শোনা যায়। কিন্তু রান্নাঘরে ঢুকতেই মেঝেই চাপ চাপ টাটকা রক্ত, একটা বাচ্চা মেয়ের রক্ত মাখা পায়ের ছাপ চলে গিয়েছে শোবার ঘর পর্যন্ত। নতুন বাড়িতে যেদিন এসেছিলাম সেই দিন রাতেরই ঘটনা। দিদি আর আমি একই ঘরে শুয়েছি। লাগোয়াই একটা ছোট্ট ঘর আছে। দিদির ইচ্ছে ওটাকে পড়ার ঘর করবে, আমাকে নাকি ঢুকতেই দেবে না। দিদি খুবই আমার উপর গার্জিয়ান ফলাই। রাতে দুজনে মিলে ঘুমোচ্ছি, হঠাৎই দুম করে খুলে গেল পাশের ঘরে দরজাটা। বাতাসের ছাপটা নেই, কিচ্ছু নেই। যতবারই দরজাটা ভেজানো হয় ঠিক ততবারই সশব্দে খুলে যায়। তাছাড়াও ওই ঘরে খুটখাট আওয়াজও হয়, কারচানো পদশব্দও শোনা যায়। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু দিদির আবার ভয় ডর বলতে কিচ্ছুটি নেই। একবার সুইচ টিপে আলো জ্বালিয়ে ঘরটা ঘুরে দেখে এলো। আমি তখন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কি 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 দেখলি রে? দিদি তখন গম্ভীর গলায় আমাকে বলল, কি আবার হবে, কিচ্ছু না, ইঁদুর টিন্দুর হবে খন। মফস্বলে একটা পুরনো একতলা বাড়ি কিনে বাবা ধীরে ধীরে বাসযোগ্য করে নিয়েছে। অবশেষে একটা শুভ দিন দেখে ঠাম্মাকে নিয়ে সতীনাথ নস্কর লেনের ভাড়া বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি এখানে। কিন্তু প্রথম রাতেই ওই কাণ্ড। দিদি ভুরু কুচকে বলল, শোন, কাউকে আবার বলিস না যেন। দিদি পড়ে ক্লাস 9-এ আর আমি পড়ি 5-এ, একই স্কুলে। এই বাড়ি থেকে আমাদের স্কুলটা অনেকটা দূরে হয়ে গিয়েছে। আমরা দুই বোনে একসঙ্গে বেরিয়ে পড়ি সকালে 7টার মধ্যেই। দিদি ওর পড়ার টেবিলটাই ওই ছোট্ট ঘরটাই বই খাতা সাজিয়ে রেখে দিয়েছে। সেই রাতেও তো ঘরে চলাফেরার আর নানা রকমের শব্দ হচ্ছিল। সকালে দেখা গেল দিদির খাতা বই রিপোর্ট বুক সারা ঘরে ছড়িয়ে পড়ে আছে। দিদি তখন বলল, না সুমি, এবার একটা অ্যাকশন নিতেই হবে, সাহস বেড়ে যাচ্ছে। কারে? আমার না বড় ভয় করছে রে দিদি, কি হবে? চুপ, কেউ যেন জানতে না পারে, বুঝলি? দিদির কথা যে অমান্য করব অত সাহস আমার নেই। আমার ভয় মনের মনেই চেপে রাখলাম। বিকেলে স্কুল থেকে ফেরার প্রিয়াঙ্কা বলেছে দিদি আমাকে ওই ঘরে নাকি আমাকে নিচে প্রতিষ্ঠা অধিকার করতে হবে। জল খাবার খেয়ে দিদি পাশের ঘরটায় গিয়ে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এই ঘর আমার, আমি এখানেই থাকবো, লেখাপড়া করব। আমি ছাড়া এই ঘরে কারোরও রাইট নেই। কেউ ফালতু বিরক্ত করার চেষ্টা করলে আমি কিন্তু সহ্য করব না। আমি পুলিশের ডিএসপি রানানুজ পালকে চিনি, খুব কড়া লোক, মনে থাকে যেন। এই রানানুজ পাল হচ্ছে প্রিয়াঙ্কার বড় মামার নাম। প্রিয়াঙ্কা দিদিকে বলেছে সাধারণ মানুষের মতোই পুলিশকে ভূতেরাও নাকি ভয় পায়। দিদির সাহস আছে বলতে হবে, কিছুতেই ঘরটা দখল ছাড়লো না। আমাকে একলা ফেলে পাশের ঘরটাই রাতে বিছানা করে ঘুমোলো। তারপর ধীরে ধীরে উৎপাত কমে গিয়েছিল। মাঝে মাঝে আমাদের চোখের সামনে একটা বাচ্চা মেয়ে দেওয়াল থেকে বেরিয়ে এসে উল্টো দিকে দেওয়ালে প্রবেশ করত। তার বয়স ওই 8-9 বছর হবে। আগেকার দিনের মেয়েদের মতো ওর পরনে ডুরে কাটার শাড়ি, আঁচল গুজে রাখে কোমরে। যদিও অস্পষ্ট, তবুও বোঝা যায় বেশ গোলগাল। ঠিক দেখতে লাগে যেন পাক্কা গিন্নি। কখনো তার দুর্বল ক্ষীণ স্বর শুনতে পেতাম। সে আমাকে সুমি নামে ধরে ডাকতো, আর কেন জানি না দিদিকে ডাকতো মা বলে। দিদিও নাম দিয়েছিল ননিবালা। মেয়েটা আমাদের আর বিরক্ত করতো না, একলা একলা ঘরের মধ্যে খেলে বেড়াতো।
ওকে আমরা আমাদেরই একজন বলে মেনে নিয়েছিলাম। তারপর কেটে গিয়েছে 18টা বছর। ঠাম্মা পরলোকে, বাবার হঠাৎই হার্ট অ্যাটাক। 4 বছর পরে মাও চলে গেলেন। দিদি এখন কলেজে পড়াই। 2 বছর হলো অনুপ তাকে বিয়ে করেছে। আমি পড়াই স্কুলে। ননিবালা কিন্তু এখনো সেই ডুরের শাড়ি পরে ঘরে একা দোক্কা খেলে। বয়স তার মোটেই বাড়েনি। একবার দিদি আর অনুপদা সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা বিক্রি করে দেবে, শহরের কাছাকাছি কোথাও ফ্ল্যাট কিনবে। কেননা অনুপ তার অফিসটা বেশ দূরে হয়ে যাচ্ছিল, যাতায়াতে খুবই কষ্ট। তারপর দালালরা যাওয়া আসা শুরু করেছে, মাঝে সাঝে খরিদ্দার নিয়ে আসে। তখন এক নতুন উপদ্রব শুরু হলো। এক ভদ্রলোক আর তার স্ত্রী এসেছেন বাড়ি দেখতে। দিদি তখন বাড়ি ছিল না। অনুপদা তাদেরকে নিয়ে ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। কিন্তু রান্নাঘরে ঢুকতেই মেঝেই চাপ চাপ টাটকা রক্ত। একটা বাচ্চা মেয়ের রক্ত মাখা পায়ের ছাপ চলে গিয়েছে শোবার ঘর পর্যন্ত। মহিলা তখনই আটকে উঠলেন। ওরে বাবা, এসব কি? তারপর স্বামীর হাত ধরে টানতে টানতে একদম বাড়ির বাইরে। অনুপদা কিছুই বুঝতে পারিনি, এত রক্ত হঠাৎ এলো কোত্থেকে। আমি গিয়েছিলাম পাড়ায় টুকিদের বাড়িতে। বাড়ি ফিরে দেখলো অনুপদা কেমন যেন ভ্যাবাচাকা মুখ করে বারান্দায় বসে আছে। অনুপদা ননিবালার কথা জানে না। দিদি আর আমি বহু বছর ননিবালার সঙ্গে বাস করে ওকে আমাদের ফ্যামিলির একজন ভাবি। বিশেষ করে মা বাবা চলে যাওয়ার পরে ননিবালাই ছিল আমাদের সুখ দুঃখের অংশীদার। দিদি অনুপদাকে কখনো ননিবালার কথা বলেনি, হয়তো ওকে যদি অনুপদা আমাদের মতো মেনে নিতে না পারে সেই ভয়ে। তাই ব্যাপার স্যাপার কি ঘটেছে অনুপদা কিছু বুঝতে পারছিল না। দিদি তখন আমাকে আড়ালে ডেকে বলল, শোন, এই বাড়িতে অন্য লোক এসে যদি থাকে বোধহয় ননিবালার সেটা পছন্দ নয়। ও চাই আমরা যেন এখানেই থাকি। তুই রাতে ওকে একটু বুঝিয়ে বলিস তো সুমি। রাতে অনেকবার ওকে ডাকাডাকি করলাম, ননিবালা এলো না সামনে। তারপর ঘুমিয়ে পড়েছি। আচমকা ঘুম ভাঙলো জোরে একটা আওয়াজে। পাশের ছোট ঘরটা আজকাল বন্ধই হয়ে পড়ে থাকে। সপাটে দরজাটা খুলে গেল। ননিবালা এসেছে। মেয়ের অভিমান হয়েছিল বোধহয়। হওয়াই স্বাভাবিক, ওকে না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলাম যে। আদর করে আমি ওকে ডাকলাম, ননিবালা, ও ননিবালা, আমার কাছে আয় রে, তোর সঙ্গে অনেক কথা আছে। পাশের ঘরে হঠাৎই যেন যুদ্ধ শুরু হয়ে গেল। ধূপ ধাপ জিনিস পড়ছে আর ভাঙছে। আমি তখন ঘরে গিয়ে সুইচ জ্বালাতেই টিউবলাইটটা দুবার দপদপ করে ভেঙে পড়ল ঝমঝম শব্দে। আমি বললাম, ও ও ও ও ননিবালা, একটু শান্ত হও প্লিজ, বোঝার চেষ্টা করো। কিন্তু কে শুনে আমার কথা? সমস্ত রাত লণ্ডভণ্ড করে একসময় ননিবালা কোথায় চলে গেল। দিদিকে বললাম, জানিস তো, খুব রেগে গিয়েছে ও, আমার কোনো কথাই কানে তুলছে না। পরদিন অনুপদা বলে গিয়েছিল ফিরতে তার দেরি হবে। দিদি তখন এলো আমার ঘরে। তারপর শুরু হলো সাধ্য সাধনা, ননিবালাকে ডেকে ডেকে হয়রান। অনেকক্ষণ পরে ননিবালার হঠাৎই দেওয়াল ফুঁড়ে আবির্ভাব হলো। কোমরে গোলচা ডুরের শাড়ির আঁচল, মুখ আবছা কিন্তু থমথমে। দিদি তখন ওকে বলল, তুই রাগ করেছিস? এই বাড়ি বিক্রি করে আমরা চলে যাব তুই চাস না, তাই না? ননিবালা কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে রইল, যেন একদম পাকা গিন্নি। দিদি তখন একটু চুপ করে থেকে বলল, বেশ, তুই যখন চাস না তখন থাক। অনুপকে আমি বুঝিয়ে বলবো। আর দুষ্টুমি করবি না তো? বাড়ি বেচে নতুন ফ্ল্যাটে চলে যাওয়ার হলো না।
ননিবালা আগের মতো লক্ষ্মী মেয়ে হয়ে গেল, ঘরে যাওয়া আসা করে নিজের মনে খেলে। দিদি আর অনুপদা 4 বছরের জন্য যাবে আমেরিকা। আমি দিদিকে তখন বললাম, যাও তোমরা, এমন সুযোগ কজন পাই, ননিবালা আর আমি তো আছি, কোনো চিন্তা করো না। একদিন ওরা চলে গেল। দিদি নিয়মিত আমাকে ফোন করে। মান দাদি সকাল সকাল কাজ সেরে চলে যায়, আবার আসে বিকেলে। এই বাড়িতে নাকি তার গা ছমছম করে। কখনো সখনো ননিবালা আমার কাছে এসে জিজ্ঞাসা সুরে বলে, মা? আমি তখন ওকে বলি, দিদি বেড়াতে গিয়েছে, আসবে কদিন পরে, তোর ভয় কি, আমি তো আছি। তখনই বাতাসে মিলিয়ে যায় ননিবালা। ননিবালাকে আমি বলেওছিলাম, কখনো মান দিদির সামনে আসিস না যেন, ও কাজ ছেড়ে চলে গেলে কি হবে বলতো আমাদের। ননিবালাও তখন বুঝে গিয়েছিল, ভারী বুঝতার মেয়েও। একটা পুরনো বাড়িতে আমি একলা মেয়ে থাকি, সঙ্গে আবার এক ফালি জমি। শনি দৃষ্টি এড়িয়ে গিয়ে চলা যায়। স্টেশন রোডের এক প্রমোটার লালুবাবু একদিন উপস্থিত, আর তার সঙ্গে 2 জন সাকরিত। আমার বন্ধু টুকির কাকা তাদের একজন। ওরকম চেহারা লোক দেখলে আমার কেমন ভয় ভয় করে। দিদি আর অনুপদার সঙ্গে কথা না বলে আমি কিচ্ছু বলতে পারবো না, এইসব কারণ দেখিয়ে সময় চাইলাম। ওরা নিজেরাই এ ঘর ও ঘর ঘুরে দেখতে লাগলো। অচেনা কেউ আমার ঘরে ঢুকলে আমার ভালো লাগে না, তবু ভয়ে আপত্তি জানাতে পারলাম না। ভাগ্যিস মানদাদি গ্যাঁট হয়ে সারাক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল। লালুবাবু গম্ভীর গলায় বলে গেলেন, শোনো, 1 মাস সময় দিলাম, আবার আসবো। রাতে ফোনে সবকিছু দিদিকে বললাম। অনুপদা দারুণ ভয় পেয়ে গেল। প্রথমবার লোকগুলো এসেছিল দিনের বেলা, এবার এলো রাতে, মানদাদি চলে যাওয়ার পরে। দরজার বাইরে লালুবাবুর গলা, এই যে, দৌড়টা যে একবার খুলতে হবে দিদি ভাই, দরকারি কথা আছে। ভিতর থেকে চেঁচিয়ে আমি বললাম, আজ যে রবিবার সকালের দিকে আসুন, তখন দিদির ফোন আসবে। লালুবাবুর গলা শুনতে পেলাম, দরজা খোলো, নইলে ভাঙতে হবে। দরজা একটুখানি ফাঁক করতেই ওরা ঠেলে ঢুকে পড়ল। টুকির কাকা বলল, টাইম ইজ আপ, ভালো দর পাচ্ছিস সুমি, বাড়ি খালি করে দে। লালুবাবুর অন্য চেলাটার হাতে দেখলাম ভোজালি চকচক করছে। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। কোনো রকমের সাহস সঞ্চয় করে বললাম, এই বাড়িতে আমি একা থাকি না, একটা ছোট বোন আছে আমার, ও বাড়ি বিক্রি করতে চায় না। টুকির কাকা ধমক দিয়ে উঠল, চুপ, মিথ্যা কথা, তোর ছোট বোন? ডাক তাকে, এক্ষুনি ডাক। আমি তখন অসহায় গলায় ডাকলাম, ননিবালা, ও ও ননিবালা, এইদিকে একবার আয় তো, এরা বাড়ি কিনতে এসেছে দেখ। লোকগুলো তখন এইদিক ওইদিক তাকাচ্ছে। ডাইনিং টেবিলে নিচে ননিবালা তখন রান্নাবাটি খেলছে, রীতিমতো চড়ুই ভাতি। ওরই বয়সী আরো 7টা মেয়ে, কেউ লম্বা, কেউ গেরা, কেউ আবার ফ্রকও পরে রয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেলাম, ওদের তো কখনো দেখিনি। ননিবালা ওর সখীতে ডেকে এনেছে নাকি? ওরা ছুটোছুটি করে লুকোচুরি খেলছে ঘরে। লালুবাবুর দল পায়ে পায়ে পিছু হাঁটছিল। হঠাৎ ঘরের ছাদ থেকে ওদের মাথায় টপ টপ করে রক্ত পড়তে লাগলো। ওরা তখনই ঊর্ধ্বশ্বাসে দিল দৌড়। রাত্রিবেলা দিদির ফোন এসেছিল, হাসতে হাসতে বলে দিলাম, না রে, তোর কোনো ভয় নেই, আমার ননিবালা থাকতে কাকে ভয় বলতো। এখানে শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।